দেরি না করে আবার দৌড়ে এলো নিজের গাড়ির কাছে। দ্রুত উঠে বসে স্টার্ট দিল, ছুটল মাইক্রোবাসের পিছন পিছন। মাইক্রোবাসটা দৃষ্টি আড়ালে চলে গেছে ইতিমধ্যে। কারা ওরা? তার সোহাকে কেন ধরে নিয়ে গেল? তার বউ বাচ্চা কিছু হলে সে শেষ। সে কোনোভাবেই নিজেকে সামলে রাখতে পারবে না। দিশেহারা হয়ে কতক্ষণ কতটা পথ চলে এলো শ্রবণ জানে না। গাড়ি থামালো রাস্তার মাঝখানে, ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। কোথায় চলে এলো? আশপাশ একদম নির্জন শুনশান। তার গাড়ি হেডলাইটে আলো ছাড়া আর কোনো আলো নেই। ভুল রাস্তা চলে এলো। সোহাকে কোন দিকে নিয়ে গেছে? উদ্ভ্রান্তের ন্যায় গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। গলা ফাটিয়ে সোহার নাম ধরে ডাকতে ডাকতে মাঝ রাস্তায় বসে পড়ল হাঁটু মুড়ে। তার সোহাকে কেন ধরে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? সোহা নিশ্চয় অনেক ভয় পাচ্ছে। বাবু যদি কিছু হয়ে যায়? শ্রবণের মনে হচ্ছে তার পুরো দুনিয়া কেউ ছিনিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, পুরো দুনিয়াই তো। তার বউ বাচ্চাই তো তার পুরো দুনিয়া। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, আল্লাহ, তুমি কেন বারবার আমার সঙ্গে এরকম করো? কেন আমার জীবন থেকে সবাইকে কেড়ে নাও? এভাবে বারবার আমাকে নিঃস্ব না করে আমাকে নিয়ে গেলেই তো পারো। ও আল্লাহ, আল্লাহ, আমার সোহাকে সুস্থভাবে ফিরিয়ে দাও আমার কাছে। পুরো দুনিয়া না জানুক, তুমি তো জানো ও আমার কাছে কি। কোথায় গেলে আমার সোহাকে সুস্থভাবে পাবো? দিশা দেখাও আমাকে। আল্লাহ, তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নেই এই দুনিয়ায়। আল্লাহ, দয়া করো আমার উপর। হে আল্লাহ, সাহায্য করো আমাকে। আমার সোহাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দাও আমার কাছে। নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল অন্ধকার আকাশের দিকে। টিপ টিপ করে অসংখ্য তারা চলছে। তাড়াহুড়ো করে রাস্তা থেকে উঠে গাড়ির ভেতর থেকে নিজের ফোন বের করে হাসানের ফোনে কল করল। এই মুহূর্তে হাসান ছাড়া আর কারো কথা স্মরণ হচ্ছে না যে তাকে সাহায্য করতে পারবে। কল রিসিভ হতেই হাসানের নাম ধরে ডেকে কেঁদে উঠল শ্রবণ। ওপাশ থেকে ভেসে এলো হাসানের উদ্বিগ্ন গলার স্বর। শ্রবণ, কি হয়েছে? কাঁদছিস কেন ভাই? হাসান, কারা যেন আমার সোহাকে ধরে নিয়ে চলে গেছে। কি বলছিস এসব? কোথায় থেকে ধরে নিয়ে গেছে? এখন নিল? তুই কোথায়? শ্রবণ, খুলে বলল সব কিছু। হাসান আরও বেশি অস্থির হয়ে উঠল বন্ধুর কথা শুনে। তুই এখন কোথায়? জানি না, চিনতে পারছি না এটা কোন জায়গা। ভাই, ওখান থেকে চলে আয়। ওরা তোর কোনো ক্ষতি করে ফেলতে পারে। তুই ওখান থেকে চলে আয়। আমরা পুলিশের সাহায্য নিয়ে ভাবিকে খুঁজে বের করব। আমি আমার সোহাকে ছাড়া কোথাও যাব না। ভাই, তুই ওখান থাকলে কি তোর সোহাকে পাবি? উল্টো তোর যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে? তুই ওখান থেকে তোর ফ্ল্যাটের সামনে আয়, আমি আসছি তোর কাছে। শ্রবণ কল কেটে গাড়িতে উঠে বসল। স্টার্ট দেওয়ার আগেই ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো অপরিচিত নাম্বার। রিসিভ না করে গাড়ি স্টার্ট দিল দ্রুত। রিং বাজতে বাজতে কল কেটে গেল একবার, দ্বিতীয়বার রিং বেজে উঠছে। রিসিভ করে কানে ধরল। শ্রবণ কিছু বলার আগে ওপাশ থেকে ভেসে এলো ভারী গম্ভীর পুরুষালিত গলার স্বর। মিস্টার শ্রবণ চৌধুরী, বউকে খুঁজছেন? কথাগুলো শুনে দ্রুত গাড়ি দাঁড় করায় রাস্তার পাশে। উত্তেজিত হয়ে বলল, এই কে আপনি? আমার সোহা কোথায়? আপনার প্রাণ পাখি আমাদের কাছে। কে তোরা? সোহাকে কেন ধরে নিয়ে গেছিস? আমার বউ বাচ্চা কিছু হলে একটারও প্রাণে বাঁচবি না। কুল কুল মিস্টার চৌধুরী, এত উত্তেজিত হলে চলে? আপনার বউ বাচ্চা কিচ্ছু হবে না, শুধু আমাদের কথা শুনলে হবে। কি কথা? 100 কোটি। আপনি আমাদের 100 কোটি টাকা দিবেন, বিনিময়ে আপনার বউকে সুস্থ অবস্থায় ফিরে পাবেন, নতুবা বউ বাচ্চার ডেড বডি দেখার জন্য প্রস্তুত হন। 100 কোটি? আমি এখন 100 কোটি টাকা কোথায় পাবো? আপনার কাছে 100 কোটি টাকা কিছুই না, সেটা আমরা জানি। এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো আমি? এখন ব্যাংক বন্ধ। এখন না তো 48 ঘন্টার মধ্যে 100 কোটি টাকা আমাদের দেওয়ার ঠিকানা পৌঁছে দিলে বউকে একদম ঠিকঠাক ভাবে পেয়ে যাবেন। আগামী 48 ঘন্টা আপনার বউ আমাদের কাছে যত্নে থাকবে। যথাসময়ে টাকা না পেলে যত্নের সঙ্গে তার গলা কেটে দিব আমরা। ভুলেও পুলিশ বা অন্য কাউকে জানানোর দুঃসাহস দেখাবেন না। আপনার উপর 24 ঘন্টার নজর আছে আমাদের। আপনার বন্ধুমহল আর ফ্যামিলি, তাদের উপরেও আমাদের নজর আছে। বউ বাচ্চা ভালো চাইলে কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। আগামী 48 ঘন্টা পর
আমি আবার কল করে ঠিকানা দিব টাকা পৌঁছে দেওয়ার জন্য। ব্যাংক অ্যাকাউন্ট দিন, সকালে ব্যাংক খোলার সঙ্গে সঙ্গে টাকা পৌঁছে যাবে। পাগল মনে হয় আমাদের নাকি? আমরা ঘাস খাই, কোনো অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট টাকা আসবে না, ক্যাশ দিবেন পুরোটা। আচ্ছা ঠিক আছে, আমি সোয়ার সঙ্গে কথা বলবো। একেবারে 48 ঘন্টা পর কথা বলবেন। আমি কিভাবে বিশ্বাস করব যে সোয়া আপনাদের কাছে আছে? ওয়েট, আপনার প্রাণ পাখির সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো সময় অতিবাহিত হলো, তারপর ভেসে এলো সোহার গলার স্বর। হ্যালো বাবুর আপু? হ্যাঁ, সোহা কোথায় তুমি? জানি না আমি, আমার ভীষণ ভয় লাগছে। জড়ানো গলা অস্পষ্ট স্বরে কথাগুলো বলেই হাউমাউ করে কেঁদে ওঠে সোহা। সোহার কান্না তীরের ফলার মতো শ্রবণের বুকে বিচ্ছে। তাড়াহুড়ো করে বলল, সোহা, ভয় পাস না, কাঁদিস না, তোকে খুব শীঘ্রই নিয়ে আসব আমি। ওপাশ থেকে ভেসে এলো সেই পুরুষালী গম্ভীর ভারী গলার আওয়াজ। মিস্টার চৌধুরী, আপনি তাহলে টাকার ব্যবস্থা করতে থাকুন, আমরা বিশ্রাম নিই। ভুলেও কিডন্যাপিং এর কথা কাউকে বলার চেষ্টা করবেন না, হিতে বিপরীত হবে। কল কেটে গেল। শ্রবণ ফোন আনলক করে কল করল সঙ্গে সঙ্গেই, কিন্তু নাম্বার বন্ধ বলছে। বেশ কয়েকবার চেষ্টা করার পরও কল ঢুকল না। ফোনের স্ক্রিনে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্টিয়ারিং এর সঙ্গে মাথা ঠেকিয়ে বসে রইল চুপচাপ। নীরবে দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে ঝোড়ো করে। আজ কেন বের হলো ফ্ল্যাট থেকে? বের না হলে তো এমন কিছু ঘটত না। সোহা যা ভীতু মেয়ে, নিশ্চয়ই অনেক ভয় পাচ্ছে। তার সন্তান, ডেলিভারির আর কিছুদিন বাকি। শ্রবণের দিন দুনিয়া কেমন ওলট পালট হয়ে যাচ্ছে। এত বিপদ কেন শুধু তার জীবনেই আসে? কেন শুধু সেই সব কিছু হারাবে? আল্লাহ কেন তার জীবনেই এত কষ্ট দেন? শ্রবণের গাড়ি এসে দাঁড়ালো ভবনের পার্কিংয়ে। হাসানকে দেখে এসেছে, বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। ফ্ল্যাটের কাছাকাছি আসতেই শ্রবণের ফোনে কল এসেছিল সেই নাম্বার থেকে। তাকে সাবধান করে দেওয়া হয়েছে যেন হাসানকে কিছু না বলে। লোকগুলো জানে হাসান ভবনের সামনে দাঁড়িয়ে আছে, মানে সত্যি সত্যিই নজর রাখা হচ্ছে তাদের উপর। শ্রবণ গাড়ি থেকে বেরিয়ে আসতেই হাসান এসে দাঁড়ালো তার সামনে। শ্রবণের হাত ধরে বলল, চল দ্রুত থানায় যাই। শ্রবণ হাসানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। বেজমেন্ট থেকে বের হতে হতে বলল, কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তুই তোর বাড়িতে ফিরে যা। হাসান বিস্মিত হয়ে বলল, শ্রবণ, কি বলছিস এসব? তুই না বললি ভাবিকে কারা তুলে নিয়ে গেছে? শ্রবণ পিছু ফিরে করুণ চোখে তাকালো হাসানের মুখের দিকে। শ্রবণের চাহনি দেখে হাসান ছুটে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাই, কি হয়েছে? শ্রবণ হাসানের ঘাড়ে মুখ গুজে রেখে জড়ানো অথচ মৃদু স্বরে তাড়াহুড়ো করে বলল, আমি কাউকে কিছু বললে ওরা আমার সোহাকে মেরে ফেলবে। ওরা নজর রাখছে আমাদের উপর। তুই এখানে এসেছি সেটা ওরা জেনে গেছে। মুক্তিপণ দিলে ওরা সোহাকে ছেড়ে দিবে। তুই কোনো টেনশন করিস না, বাড়িতে ফিরে যা। প্রয়োজন হলে আমি নিজে থেকেই যোগাযোগ করব তোর সঙ্গে, তুই নিজে থেকে আর আসিস না আমার কাছে। আমি চাই না আমার জন্য তোর কিছু হোক। চলে যা বাড়িতে। হাসানকে ছেড়ে দিয়ে তাড়াহুড়ো করে চলে গেল শ্রবণ। হাসান পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর নিজেও বের হয়ে চলে গেল। শ্রবণ ফ্ল্যাটে প্রবেশ করল চোখের পানি মুছতে মুছতে। বের হওয়ার সময় দুজন বের হয়েছিল, ফিরল একা। কোথায় আছে তার সোহা? বেডরুমে এসে ফ্লোরে বসে পড়ল ধপ করে। খাটের সঙ্গে হেলান দিয়ে তাকালো উপরের দিকে। 100 কোটি টাকা চলে যাবে সেটা নিয়ে তার কোনো আক্ষেপ নেই, কষ্ট তো হচ্ছে সোহা আর বাবুর জন্য। রাতে শোয়ার পর বাবু উপরের দিকে উঠে যায়। সোহা ঠিক মতো ঘুমোতে পারে না, শ্বাস নিতে কষ্ট হয়। ঘুম থেকে উঠে বসে থাকে, কখনো কখনো কেঁদে ফেলে। আজকে সোহা কোথায় ঘুমাবে? লোকগুলো সোহাকে বিছানা দিবে ঘুমানোর জন্য? মাঝরাতে যখন সোহার খিদে পাবে, তখন কি তাকে খেতে দিবে? রাতের খাবার খেতে দিয়েছে? সোহা তো খারাপ লোকদের হাতে রয়েছে, সোহার সঙ্গে যদি উল্টাপাল্টা কিছু করে? শ্রবণের মনে হচ্ছে কেউ যেন তার বুকের ভেতর হাত ঢুকিয়ে হৃৎপিণ্ড টেনে ছিঁড়ে বের করছে। বুকের বাম পাশে ডান হাতটা চেপে ধরল। সোজা হয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে শুরু করল। সোহাকে চোখ বেঁধে কোথায় যেন নিয়ে আসা হলো। একটা রুমের ভেতর এনে হাতের বাঁধন আর চোখের পট্টি খুলে দিল একজন। সোহা প্রথমে 2 হাতে চোখ কচলে নিল। চোখে অন্ধকার অন্ধকার দেখছে। রুমে সাদা আলোর ছোট একটা লাইট জ্বলছে, আলো খুবই কম। ভ্যাপসা গন্ধ, ভীষণ গরম লাগছে। ব্যাক পেইন হচ্ছে অনেক, ঘাড় ব্যথা করছে।
পা দুটো ভারী লাগছে। শ্রবণ কেমন আছে, কেমন করছে এখন? পাগলের মতো অবস্থা হয়েছে বোধহয়। অতিরিক্ত টেনশনে প্যানিক করে শ্রবণের। যদি কিছু হয়ে যায়, যদি আবার স্ট্রোক হয়, আবার স্ট্রোক হলে শ্রবণকে আর বাঁচানো যাবে না। সে কি শ্রবণের কাছে ফিরে যেতে পারবে? কেন বের হলো গাড়ি থেকে? ফুপিয়ে কেঁদে উঠল আবার। দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়ল ময়লা জমে থাকা ফ্লোরে। সোহার সামনে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্য থেকে একজন বলল, মাইয়াডা কিন্তু বহুত সুন্দর আছে। গাল দুইটা দেখ কত সুন্দর। লোকটার কথা শুনে তড়িৎ গতিতে মুখ তুলে তাকালো সোহা। ভয়ে আতঙ্কে গুটিয়ে গেল। দুজনেই দাঁত বের করে শয় তা নের মতো হাসছে। রুমের বাইরে থেকে কেউ ডাকল দুজনকে। দুজন সোহার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল দরজা লাগিয়ে দিয়ে। সোহা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তবুও ভয় টল না। নিচের উঁচু পেটের ওপর হাত বুলাল। বাবু এখন নড়াচড়া বন্ধ করে শান্ত হয়ে আছে। ধস্তাধস্তি করে গাড়িতে তুলেছিল। গাড়িতে ওঠার পরও বেশ ধস্তাধস্তি হয়েছিল। বেশ কয়েকবার পেটে চাপ লেগেছিল। বাচ্চাটা বোধহয় বুঝতে পেরেছিল মা বিপদে পড়েছে। সেও তখন নড়াচড়া অনেক বাড়িয়ে দিয়েছিল। সে কি ব্যথাও পেয়েছে? সোহা ডুকরে কেঁদে উঠল আবার। রাতের এখন প্রায় ৩টা বাজে। শ্রবণ সোহার জামা কাপড় ঝাপটে ধরে ফ্লোরে বসে আছে মূর্তির মতো। রাগে, ক্ষোভে, টেনশনে, উত্তেজনায় একটা ব্যাপার মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। সেটা মনে পড়েছে ফ্ল্যাটে ফেরার অনেকক্ষণ পর। ব্যাংক থেকে একদিন বা দুদিনের মধ্যে ১০০ কোটি টাকা উত্তোলন করা সম্ভব নয়। এই ব্যাপারটা মাথায় আসতেই আরও বেশি এলোমেলো হয়ে গেছে শ্রবণ। সোহার কাপড়চোপড় জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে। কাঁদতে কাঁদতে এখন পাথরের মূর্তির মতো বসে আছে। এত টাকা একদিনের মধ্যে তাকে কে দিবে? কিভাবে জোগাড় করবে? কার কাছে যাবে? সকাল হচ্ছে না কেন এখনো? আজকের রাত এত বড় কেন? মনে হচ্ছে সময় থমকে আছে এক জায়গায়। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়াল। পাঞ্জাবি পাজামা নিয়ে প্রবেশ করল ওয়াশরুমে। গোসল সেরে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিল। নামাজ শেষে সোহা আর বাবুর জন্য আল্লাহর কাছে দোয়া করল। দোয়া করতে করতে ফুপিয়ে উঠেছে আবার। উবু হয়ে বসে অশ্রু বিসর্জন দিতে লাগল। ব্যাংকে এসে ম্যানেজারের সঙ্গে কথা বলে শ্রবণের মনে হচ্ছে পুরো আসমান তার মাথার উপর ভেঙে পড়েছে। ১০০ কোটি তো দূরের কথা, ১ কোটি টাকাও একদিনের মধ্যে তুলতে পারবে না। ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করা যাবে, কিন্তু ক্যাশ টাকা হাতে পেতে সময় লাগবে। কোনো ব্যাংক থেকেই এত টাকা এত দ্রুত উত্তোলন করা সম্ভব নয়। ব্যাংকে এত টাকা ক্যাশ রাখা হয় না। পুরো টাকা হাতে পেতে ১ সপ্তাহ থেকে ১৫ দিনের মতো সময় লাগবে। শ্রবণ ব্যাংক থেকে যে বের হবে সেটাও বোধহয় ভুলে গেছে। সামনের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে। এখন কি হবে? এত টাকা কোথায় পাবে আগামীকালের মধ্যে? ব্যাংকে আসার আগ মুহূর্ত পর্যন্ত তাও কিছুটা হলেও আশা ছিল। এতটা ভয় লাগেনি এখন যতটা লাগছে। এখন কি হবে? কার কাছে গেলে টাকার ব্যবস্থা হবে? ম্যানেজারের কথায় হুঁশ ফিরল শ্রবণের। যতগুলো টাকা তুলতে পারল তুলে ব্যাংক থেকে বেরিয়ে আরেক ব্যাংকে গেল। সারাদিন পাগলের মতো দৌড়ে দৌড়ে মাত্র ২ কোটি টাকার ব্যবস্থা করতে পারল শ্রবণ। আরও ৯৮ কোটি টাকা জোগাড় করতে এখনও বাকি। বেচারা এতক্ষণে এসে একদম ভেঙে পড়েছে। তার পরিচিত এমন কেউ নেই যে তাকে এতগুলো টাকা দিতে পারবে। এখন কি করবে কিচ্ছু মাথায় আসছে না। দিশেহারা হয়ে কেঁদে ফেলল বেচারা। কোথায় যাবে? কার কাছে গেলে টাকা পাবে? কাঁদতে কাঁদতে শামীম রেজা চৌধুরীর কথা মাথায় এলো। এখন সেই শ্রবণের শেষ ভরসা। ফোন হাতে নিয়ে দ্রুত কল করল দাদা ভাইয়ের ফোনে। রিসিভ হতেই জড়ানো গলায় দ্রুত বলল, দাদা ভাই, তোমার বড় ছেলে কোথায়? আমার সামনেই সোফায় বসে আছে। তোমার কি হয়েছে? গলার স্বর এমন শোনাচ্ছে কেন? উদ্বিগ্ন হয়ে উঠলেন সামাদ চৌধুরী। শ্রবণ বলল, আমার ৯৮ কোটি টাকা ক্যাশ লাগবে। উনাকে বলো আগামীকাল দুপুরের মধ্যে আমাকে টাকাগুলো জোগাড় করে দিতে। ১৫ দিনের মধ্যে সব টাকা ফেরত দিয়ে দিব আমি। শ্রবণের কথা শুনে বিস্ফোরিত হলেন বোধহয় সামাদ চৌধুরী। বিস্মিত হয়ে বললেন, এত টাকা দিয়ে কি করবে? কি হয়েছে তোমার? গলার স্বর এমন শোনাচ্ছে কেন? টাকাগুলো আমার খুবই প্রয়োজন। কেন প্রয়োজন সেটা এখন বলতে পারবো না। পরে সবকিছু বলবো। এখন দয়া করে টাকাগুলো জোগাড় করে দিতে বলো। শামীম রেজা চৌধুরী বাবার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? কি বলছে শ্রবণ? কিসের টাকার কথা বলছো? শ্রবণ বলল, টাকার কথা বাড়ির সবাইকে জানানোর প্রয়োজন নেই, শুধু তোমার বড় ছেলেকে বলবে। আমি সব টাকা ফেরত দিয়ে দিব।
ক্যাশ নিলে ক্যাশই দিব, আর ব্যাংকে নিলে ব্যাংকেই দিব। আগামীকাল সন্ধ্যার আগেই টাকাগুলো লাগবে আমার। রাখছি, সাবধানে থেকো। কল কেটে দিল শ্রবণ। সামাদ চৌধুরী এখনও বিস্মিত হয়ে আছেন। শ্রবণের এত টাকা কেন লাগবে? কি করবে এত টাকা দিয়ে? এত জরুরি প্রয়োজন কেন? শামীম রেজা চৌধুরী বাবার মুখের দিকে তাকিয়ে আবার বললেন। কি বলল শ্রবণ? কিসের টাকা চাইছে? শ্রবণ কি বলল এটা জানার আগ্রহে বাড়ির সবাই সামাদ চৌধুরীর দিকে তাকিয়ে আছে। সামাদ চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালেন। নিজের রুমের দিকে পা বাড়িয়ে বললেন, শামীম, আমার রুমে এসো। শামীম রেজা চৌধুরী ছোট ভাই আর বাড়ির সকলের মুখের দিকে তাকালেন। উনাকে আলাদা করে কেন ডাকছে? বসা থেকে উঠে বাবার পেছনে পেছনে পা বাড়ালেন। রুমের ভেতরে এসে বললেন, আলাদা করে ডাকলে কেন? সামাদ চৌধুরী নিচু গলায় বললেন, শ্রবণ ৯৮ কোটি ক্যাশ চাইছে। কি? বাবার কথা শুনে ভীষণ বিস্মিত হলেন শামীম রেজা চৌধুরী। সামাদ চৌধুরী বললেন, হ্যাঁ, ঠিকই শুনেছ, টাকার ব্যবস্থা তোমাকে করে দিতে বলেছে। আগামীকাল দুপুরের মধ্যেই টাকাগুলো ওর লাগবে। একদিনের মধ্যে এত টাকা আমি কোথায় পাব? ব্যাংক থেকে তুলতে গেলেও বেশ কিছুদিন সময় লাগবে। ব্যাংক থেকে তুলতে সময় লাগবে বলেই বোধহয় তোমাকে জোগাড় করে দিতে বলেছে। পরে সব টাকা পরিশোধ করে দিবে বলল। ব্যাংকে নাও আর ক্যাশ নাও, যেভাবে নিবে সেভাবেই দিবে। শ্রবণের ফোনে কল দাও। কেন? কথা বলবো আমি, কল দাও। সামাদ চৌধুরী নাতির ফোনে কল করলেন। রিসিভ হতেই বললেন, তোমার আব্বু কথা বলবে তোমার সঙ্গে। দাও। সামাদ চৌধুরী ফোন বড় ছেলের হাতে দিলেন। শ্রবণ, হ্যাঁ, বলুন। এত টাকা দিয়ে কি করবে? লাগবে আমার। কি কাজে লাগবে? আমার জানা মতে তোমার এমন কোনো কাজ নেই যেই কাজে এত টাকা লাগতে পারে। আর তোমার গলার স্বর এমন শোনাচ্ছে কেন? কেঁদেছ? কি হয়েছে? সব প্রশ্নের উত্তর দুদিন পর দিব, এখন টাকাগুলো জোগাড় করে দিন। আমি এত টাকা ক্যাশ কোথায় পাব? আমি তো এত ক্যাশ রাখি না কাছে। আপনার কাছে না থাকলে আপনার পরিচিত কারো কাছ থেকে এনে দিন। আপনার তো অনেক মানুষের সঙ্গে পরিচয়। আমি জানি আপনি জোগাড় করতে পারবেন। আগামীকাল সন্ধ্যার আগেই টাকাগুলো লাগবে আমার। আচ্ছা, দেখছি আমি। দেখছি না, দিতেই হবে। যদি জোগাড় করতে না পারি তবে কিভাবে দিব? জানি না আমি। কিভাবে জোগাড় করবেন সেটা আপনি জানেন। রাখছি। কল কেটে দিল শ্রবণ। শামীম রেজা চৌধুরী বাবার মুখের দিকে তাকিয়ে রইলেন। আজ শ্রবণের গলার আওয়াজে আগের সেই চিরচেনা তেজি ভাবটা ছিল না। উনার সঙ্গে যথেষ্ট নরম গলায় কথা বলল। শ্রবণ কান্না করেছে এতে শিওর উনি। সামাদ চৌধুরী বললেন, টাকা জোগাড় করে দিবে? দেখি করতে পারি কি না। কেউ তো এত ক্যাশ রাখে না কাছে। শ্রবণ হঠাৎ এত টাকা দিয়ে কি করবে? টেনশন করো না তুমি, আমি দেখছি ব্যাপারটা। শামীম রেজা চৌধুরী বাবার রুম থেকে বেরিয়ে নিজের রুমে এলেন। তনিমা চৌধুরী উনার অপেক্ষাতেই ছিলেন। রুমে প্রবেশ করতেই বললেন, বাবা কি বললেন? শামীম রেজা চৌধুরী উত্তর দিলেন না। উনাকে কাবার্ড থেকে ড্রেস বের করতে দেখে তনিমা চৌধুরী আবার বললেন, সন্ধ্যায় না বাড়িতে ফিরলে, এখন আবার কোথায় যাবে? কাজ আছে। কি কাজ? তোমার বড় ছেলে কিসের টাকার কথা বলল? শামীম রেজা চৌধুরী উত্তর না দিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন। তনিমা চৌধুরী রাগে ফুঁসে উঠলেন। এই লোক এখন কেমন যেন হয়ে গেছে। উনার কোনো কথার গুরুত্ব দেন না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে চান না। শামীম রেজা চৌধুরী তৈরি হয়ে রুম থেকে বের হলেন। নিচে নেমে আসতেই শাহিন রেজা চৌধুরী বললেন, ভাইয়া, কোথায় যাচ্ছ? দরকার আছে, আসছি। কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বড় বড় কদমে বাইরের দিকে এগিয়ে গেলেন। শ্রবণের ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। শ্রবণ দ্রুত পায়ে বেডরুম থেকে বেরিয়ে এগিয়ে এলো দরজার কাছে। পিপ হোল দিয়ে বাইরে তাকিয়ে দেখল শামীম রেজা চৌধুরী দাঁড়িয়ে আছেন। শ্রবণ দ্রুত দরজা খুলে দিল তবে দরজার সামনে থেকে সরল না। ব্যস্ত কণ্ঠে বলল, টাকা নিয়ে এসেছেন? কি হয়েছে? তোমার এই হাল কেন? উদ্বিগ্ন শোনাল শামীম রেজা চৌধুরীর গলার স্বর। শ্রবণ বাবার কথার উত্তর না দিয়ে বলল, টাকা কোথায়? টাকা নিয়ে এসেছেন? না। এত দ্রুত টাকা কোথায় পাব? তাহলে এখানে এসেছেন কেন? আগে আমাকে বলো এত টাকা তোমার কেন প্রয়োজন, তাও এত জরুরি ভিত্তিতে? বলেছি তো পরে বলবো। উত্তেজিত হয়ে উঠল শ্রবণ। শামীম রেজা চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, সোহা কোথায়? সোহার নাম শুনতাই শ্রবণের চোখমুখ আরও শুকিয়ে গেল। শামীম রেজা চৌধুরী ছেলের অভিব্যক্তি পরখ করে বললেন, শ্রবণ,
সোহা কোথায়? শ্রবণ শুকনো ঢোক গিলে বলল। আছে ভেতরেই। ডাকো ওকে। ওয়াশরুমে রয়েছে। প্রথমবার তোমার ফ্ল্যাটে এলাম, ভেতরে ঢুকতে দিবে না নাকি? না, আগে টাকা নিয়ে আসুন। শামীম রেজা চৌধুরী ছেলেকে ঠেলে ভেতরে প্রবেশ করলেন। শ্রবণ ঠেলাঠেলি করেও বাবাকে ফ্ল্যাট থেকে বের করতে সক্ষম হল না। শামীম রেজা চৌধুরী সোহার নাম ধরে ডাকতে ডাকতে ধূপধাপ পা ফেলে বেডরুমে চলে এলেন। বেডরুমে কেউ নেই। ফ্লোরে টাকার ছড়াছড়ি, শ্রবণ গুনছিল বোধ হয়। সোহার কাপড়চোপড় এলোমেলো হয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ওয়াশরুমের দরজা হাট করে খোলা। সোহার নাম ধরে ডাকতে ডাকতে ওয়াশরুমের লাইট অন করে ভেতরে উকি দিলেন। বেডরুম থেকে ড্রয়িং রুমে ফিরে এলেন। শ্রবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছছে। সবসময় পরিপাটি থাকা চুলগুলো ভীষণ অগোছাল। চোখমুখের বেহাল দশা। ছেলের কাছে এগিয়ে এসে বললেন, শ্রবণ, সোহা কোথায়? হঠাৎ এত ক্যাশ টাকার কেন প্রয়োজন হলো তোমার? শ্রবণ চোখ তুলে বাবার মুখের দিকে তাকাল। শামীম রেজা চৌধুরী বললেন, সোহার কিছু হয়েছে? শ্রবণ ফুপিয়ে উঠল। শামীম রেজা চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, তুমি যখন এতগুলো টাকা চাইলে তাও আবার ক্যাশ, তখনই কিছুটা সন্দেহ তৈরি হয়েছিল আমার। তোমার গলার স্বর শুনে প্রায় শিওর হয়ে গিয়েছিলাম। পুরোপুরি শিওর হওয়ার জন্যই এখানে এসেছি। সোহা কিডন্যাপ হয়েছে তাই না? মুক্তিপণ দেওয়ার জন্যই তুমি এত টাকা ক্যাশ চাইছ তাই তো? শ্রবণ মাথা নাড়ল। শামীম রেজা চৌধুরী বললেন, কবে ঘটেছে এই ঘটনা? শ্রবণ চোখের পানি মুছে কান্না জড়ানো গলায় বলল, আমি এত কিছু বলতে পারবো না। টাকা এনে দিন আপনি। টাকা দিলেই সোহাকে দিয়ে দিবে এটার কোনো সিওরিটি আছে? টাকা নেওয়ার পর তোমারও কোনো ক্ষতি করবে না এর গ্যারান্টি কি? পুলিশের সাহায্য ছাড়া। শ্রবণ বাবাকে থামিয়ে দিয়ে বলল, পুলিশকে কিছু জানানো যাবে না। পুলিশ বা অন্য কাউকে কিছু বললে ওরা সোহাকে মেরে ফেলবে। আপনি এখানে এসেছেন এটা ওরা জেনে গেছে নিশ্চয়ই। 24 ঘন্টা নজর রাখছে আমাদের উপর। পুলিশ বা অন্য কাউকে কিচ্ছু জানানো যাবে না। ওরা বলেছে টাকা দিলে সোহাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিবে। আপনি আমাকে টাকা এনে দিন, আমি সব টাকা কিছুদিন পর পরিশোধ করে দিব। আমি তোমাকে সবসময় বলেছি সঙ্গে গার্ড রাখতে, তুমি আমার কোনো কথা কোনোদিন শোনোনি। যদি শুনতে আজ এই দিন আসত না। শ্রবণ করুণ সুরে বলল, এরপর থেকে আপনার সব কথা শুনব। আপনি উঠতে বললে উঠব, বসতে বললে বসব, শুধু টাকার ব্যবস্থা করে দিন দয়া করে। সোহার ডেলিভারির সময় হয়ে আসছে। ওর আর বাবুর কিছু হলে আমি শেষ হয়ে যাব। দয়া করুন আমার উপর, টাকার ব্যবস্থা করে দিন। বুক চিতিয়ে সবসময় বাঘের মতো গর্জন করা ছেলেকে এভাবে ভঙ্গুর হয়ে যেতে আর ভয় পেতে দেখে শামীম রেজা চৌধুরী নিজেও যেন কেমন এলোমেলো হয়ে গেলেন। ছেলেকে আশ্বস্ত করে বললেন, টাকার ব্যবস্থা করে দিব আমি, তুমি ভয় পেও না। একদম প্যানিক করবে না, তুমি শান্ত থাকো, আর একা একা ফ্ল্যাট থেকে বের হবে না, আমি টাকার ব্যবস্থা করছি। শামীম রেজা চৌধুরী ফ্ল্যাট থেকে বের হয়ে গেলেন। শ্রবণ দরজা লাগিয়ে দিয়ে বেডরুমে ফিরে এসে টাকাগুলো গুছিয়ে নিল। কিছুটা হলেও সাহস পাচ্ছে এখন। কিছুক্ষণ পরেই আসরের আজান হবে। শ্রবণ চৌধুরী বাড়িতে এলো। আসার পথে বেশ কয়েকবার বাবার ফোনে কল করেছে, ফোন বন্ধ বলছে। বাড়ির ভেতরে প্রবেশ করে গলা ছেড়ে আব্বু আব্বু বলে ডাকতে শুরু করল। তার ডাক শুনে বাড়ির সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হল কিছু মুহূর্তেই। শ্রবণ শামীম রেজা চৌধুরীকে আব্বু বলে ডাকছে এটা কেউ বিশ্বাসই করতে পারছে না। লাস্ট কবে আব্বু বলে ডেকেছে কারো মনে নেই। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সবাই তার দিকে। দাদা ভাইকে দেখে শ্রবণ ছুটে এসে তার সামনে দাঁড়াল। উত্তেজিত হয়ে বলল, দাদা ভাই, আব্বু কোথায়? কোথায় গেছে আব্বু? শামীম তো সকাল থেকেই বাড়িতে নেই। ছুটে স্পর্শের কাছে এসে দাঁড়াল। তাকে ধরে বলল, স্পর্শ, আব্বু কোথায় গেছে? আব্বুর ফোনে কল ঢুকছে না কেন? কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমি আব্বুর সঙ্গে কথা বলবো, আব্বুর সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দাও। স্পর্শ দৌড়ে গিয়ে নিজের রুম থেকে ফোন নিয়ে এলো। বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে বলল, আব্বুর ফোনে তো কল ঢুকছে না। আব্বুর ড্রাইভারের ফোনে কল করো তাহলে। ড্রাইভারের কথা বলেই গিয়েছিল শ্রবণ। স্পর্শ বাবার ড্রাইভারের ফোনে কল করল। বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, ড্রাইভারের ফোন বিজি। শ্রবণ নিজের মাথার চুল খামচে ধরল। দুদিন ধরে প্রায় না খাওয়া রয়েছে, শরীর ভীষণ ফুরবল হয়ে পড়েছে, তার উপর এত মানসিক প্রেশার। খুব খারাপ লাগছে। ভাইয়া, কি হয়েছে? আব্বুকে খুঁজছ কেন? তোমাকে এমন দেখাচ্ছে কেন?
সামাদ চৌধুরী বড় নাতির হাত ধরে বললেন, দাদু ভাই, বসো তুমি। সারাদিন খাওনি কিছু, চোখ মুখ এমন হয়ে গেছে কেন? আব্বু কোথায় গেছে? ফোন বন্ধ কেন? আমি আব্বুর সঙ্গে কথা বলবো। শ্রবণ দুই হাতে মুখ ঢেকে পাগলের মতো একই কথা বারবার বলতে লাগল বিড়বিড় করে। তার অবস্থা দেখে বুঝাই যাচ্ছে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে আবার। বাড়ির সবাই বিস্মিত হয়ে শ্রবণের দিকে তাকিয়ে আছে। সামাদ চৌধুরীর হঠাৎ সোহার কথা স্মরণ হল। গত দুদিন ধরে সোহার সঙ্গে কথা হয়নি, তার উপর শ্রবণ এতগুলো টাকা চাইছে, আবার এমন অদ্ভুত আচরণ করছে। উনি সোহার কথা জিজ্ঞেস করতেই যাচ্ছিলেন, এর মধ্যে শামীম রেজা চৌধুরী হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন। বাবাকে দেখে স্পর্শ বলল, আব্বু, কোথায় গিয়েছিলে? ভাইয়া তোমাকে খুঁজছে। শামীম রেজা চৌধুরী সোফায় বসে থাকা বড় ছেলের দিকে তাকালেন এবং দ্রুত পায়ে এগিয়ে এলেন কাছে। ছেলের এলোমেলো চুলে হাত বুলিয়ে ডাকলেন, শ্রবণ। শ্রবণ ফট করে মুখ তুলে তাকাল। বাবাকে দেখেই এক প্রকার লাফিয়ে উঠে দাঁড়াল সোফা ছেড়ে। বাবার এক হাত দুই হাতে মুঠো করে ধরে পাগলের মতো বলতে শুরু করল, আব্বু, কোথায় গিয়েছিলেন আপনি? আপনার ফোন বন্ধ কেন? টাকার ব্যবস্থা হয়েছে? শামীম রেজা চৌধুরী ছেলেকে শান্ত করার চেষ্টা করে বলেন, তুমি শান্ত হও আগে। এমন করছো কেন? 5 কোটি কম আছে। বাবাকে বাকি কথা বলতে না দিয়েই শ্রবণ বলল, আমার বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব দিয়ে দিব আপনাকে। আমার নামের বিজনেসের শেয়ারও আপনার নামে লিখে দিব আমি, শুধু আমার সোহাকে এনে দিন। আমার বউ বাচ্চাকে ছাড়া আমি বাঁচব না। বুদ্ধি হওয়ার পর আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইনি, আর কোনোদিন চাইবও না। শেষবারের মতো শুধু আমার বউ বাচ্চাকে চাইছি, ওদের সুস্থভাবে এনে দিন আমার কাছে। এনে দিব তো? শান্ত হও তুমি। পুরো টাকার ব্যবস্থা হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। তুমি শান্ত হও। কিভাবে শান্ত হব? আমার সোহা আমার কাছে নেই দুদিন ধরে। আমি আর নিজেকে সামলাতে পারছি না, আব্বু। আমার সোহাকে এনে দিন আমার কাছে। উদ্ভ্রান্তের ন্যায় কথাগুলো বলতে বলতে বাবার পা ধরার জন্য উদ্যত হল শ্রবণ। শামীম রেজা চৌধুরী ছেলেকে থামিয়ে বুকে জড়িয়ে ধরলেন শক্ত করে। সান্ত্বনা দিয়ে বললেন, আর একটু ধৈর্য ধরো, আব্বু। পুরো টাকার ব্যবস্থা হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই। সোহার আর বাবুর কিছু হবে না। তুমি নিজেকে শক্ত রাখো। শ্রবণ বাবাকে জড়িয়ে ধরে আব্বু ডেকেই কেঁদে উঠল শব্দ করে। আর ধৈর্য ধরতে পারছে না সে। দুদিন ধরে সোহাকে দেখে না, কথা হয় না। কেমন আছে তার বউ বাচ্চা? বাবা ছেলের কথা শুনে বাড়ির বাকি সদস্যরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। কি হয়েছে সোহার? সোহা কোথায় আছে দুদিন ধরে? কিসের পুরো টাকা? অনিমা চৌধুরী দ্রুত পায়ে দুজনের কাছে এগিয়ে এসে আতঙ্কিত হয়ে বললেন, ভাইয়া, সোহা কোথায়? কি হয়েছে আমার মেয়ের? সামাদ চৌধুরী বললেন, শামীম, সোহা কোনো বিপদে রয়েছে? শ্রবণ এমন করছে কেন? শামীম রেজা চৌধুরী বললেন, সোহা কিডন্যাপ হয়েছে, মুক্তিপণ হিসেবে চেয়েছে 100 কোটি টাকা। টাকার ব্যবস্থা হয়ে গেছে, কিছু টাকা কম আছে, সেটাও চলে আসবে কিছু সময়ের মধ্যেই। অনিমা চৌধুরী ধপাস করে বসে পড়লেন সোফায়। দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ডুকরে কেঁদে উঠলেন। সামাদ চৌধুরীও নিজেকে সামলাতে না পেরে সোফায় বসে পড়লেন। তনিমা চৌধুরী, স্পর্শ আর সিয়াম শোকড হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। শামীম রেজা চৌধুরী বড় ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, আব্বু, কিছু খেয়েছ তুমি? শ্রবণ বাবাকে জড়িয়ে ধরে রেখেই দুদিকে মাথা নাড়ল। না খেয়ে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। সোহাকে তুলে নিয়ে যাওয়ার পর পানি ছাড়া কিচ্ছু খাইনি আমি। শামীম রেজা চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে বললেন, স্পর্শ, তোমার ভাইয়ার জন্য খাবার বেড়ে নিয়ে এসো। শ্রবণ বাবাকে ছেড়ে দিয়ে বলল, আমি খাব না, আমার সোহাকে ছাড়া আমি খাব না। আমার সোহাকে এনে দিন আগে। হ্যাঁ, এনে দিব তো, আব্বু। বাকি টাকা আসতে আধা ঘন্টার মতো সময় লাগবে, ততক্ষণে তুমি খেয়ে নাও। না খেলে শক্তি পাবে কোথায়? দেখো কত ফুটবল হয়ে পড়েছ, তোমার পুরো শরীর কিভাবে থরথর করে কাঁপছে। স্পর্শ খাবার আনার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে গেল। শামীম রেজা চৌধুরী ছেলেকে সোফায় বসিয়ে নিজেও বসলেন পাশে। শ্রবণ বাবার এক হাত মুঠো করে ধরে আবার বলল, সোহাকে সুস্থভাবে ফিরে পাব তো তাই না, আব্বু? হ্যাঁ, কিছু হবে না সোহার। আমি আর কোনোদিন সোহার হাত ছেড়ে 1 ইঞ্চি দূরে সরব না। সোহাকে নিয়ে বাইরেই বের হব না আর। ঠিক আছে, শান্ত হও এখন। শ্রবণ মাথা নিচু করে হেঁচকি তুলতে লাগল ছোট বাচ্চাদের মতন।
শামীম রেজা চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। কতগুলো বছর পর তার ছেলে তাকে আব্বু বলে ডাকছে আজ। স্পর্শ খাবার বেড়ে নিয়ে এলো। শামীম রেজা চৌধুরী হাত ধুয়ে নিজ হাতে বড় ছেলেকে খাইয়ে দিতে শুরু করলেন। শ্রবণও বিনা বাক্যে খাওয়া শুরু করল। তার ভীষণ খিদে পেয়েছে। বাবার উপর জমে থাকা সকল রাগ, ক্ষোভ, অভিমান কোথায় যেন গায়েব হয়ে গেছে আজ। অনিমা চৌধুরীর কান্না শুনে ভীষণ বিরক্ত হল শ্রবণ। তার কান্না শ্রবণের কানে কাটার মতো বিঁধছে। রেগে তাকালো অনিমা চৌধুরীর দিকে। বাজখাই গলায় বলল, এই ডাইনির বাচ্চা, চুপ কর। তোর আর তোর বোনের জন্য সব হয়েছে। তোদের দুজনের জন্য আমি আমার আম্মুকে হারিয়েছি, আমার বোনকে হারিয়েছি, আমার আব্বু আমার কাছ থেকে দূরে সরে গেছে। সব তোদের দুজনের জন্য হয়েছে। তোদের জন্য আমার সোহা ও আমার কাছে নেই এখন। শ্রবণের ধমক খেয়ে অনিমা চৌধুরীর কান্না বন্ধ হয়ে গেল অটোমেটিক। শামীম রেজা চৌধুরী ভয় পেয়ে গেছেন এত জোরে ধমক শুনে। বাকিরা হতভম্ব হয়ে তাকিয়ে আছে শ্রবণের দিকে। তনিমা চৌধুরী নিজেকে সামলে মিনমিন করে বললেন, আমাদের দুই বোনের জন্য সব হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের জন্য সোহা কিভাবে কিডন্যাপ হল? শ্রবণ আগুন চোখে তাকালো তনিমা চৌধুরীর দিকে। তার তাকানো দেখেই আরও মিয়ে গেলেন তনিমা চৌধুরী। শ্রবণ মুখের ভাত গিয়ে আঙুল তুলে বলল, তোদের জন্যই সব হয়েছে। তোদের জন্যই আমি বাড়িতে না থেকে আলাদা থাকি, তোরা না থাকলে আমি বাড়িতেই থাকতাম। সোহাকে নিয়ে রাতে বেরো হতাম না, ও কিডন্যাপও হতো না। নাটের গুরু তুই আমাদের জীবনে এসে সব এলোমেলো করে দিয়েছিস। সোহাকে ভালোয় ভালোয় ফিরিয়ে নিয়ে আসি, তারপর তোকে লাথি মেরে এই বাড়ি থেকে বিদায় করব। শ্রবণের কথা শুনে হাজব্যান্ডের দিকে তাকালেন তনিমা চৌধুরী। শামীম রেজা চৌধুরী টু শব্দ অবধি করলেন না, চুপচাপ ছেলেকে খাওয়াতে থাকলেন। তনিমা চৌধুরীর ভীষণ রাগ হল হাজব্যান্ডের উপর। তাকে এত বড় কথা বলল অথচ তিনি ছেলেকে কিচ্ছু বললেন না। অনিমা চৌধুরী পুনরায় কাঁদতে শুরু করেছেন। শ্রবণ চিবিয়ে চিবিয়ে বলল, চুপ করবি নাকি তোর মুখ সেলাই করে দিব? অনিমা চৌধুরী শ্রবণের মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। নিজে পুরুষ মানুষ হয়ে এতক্ষণ বউয়ের জন্য ভেউ ভেউ করে কাঁদল, আর উনি কি নারী হয়েও মেয়ের জন্য কাঁদতে পারবেন না? শ্রবণকে পছন্দ করেন না, ভালোবাসেন না, ঠিক আছে, কিন্তু মেয়েকে তো ভালোবাসেন। শ্রবণ আবার বলল, মেয়ের জন্য খুব দরদ উথলে পড়ছে তাই না? তোর মেয়ে তোর কাছ থেকে দূরে থাকে কতগুলো মাস ধরে? একবারও গিয়েছিস মেয়েকে দেখতে? আগের কথা বাদই দিলাম, তোর মেয়ে প্রেগন্যান্ট, ডেলিভারির সময় হয়ে আসছে। এর মধ্যে একদিনও মেয়ের কথা মনে করেছিস? একদিনও গিয়েছিস মেয়েকে দেখতে? তুমিই তো যেতে নিষেধ করেছ, গেলে দেখতে দিতে নাকি? আমি নিষেধ করেছি তো কি হয়েছে? তোর মেয়ে, আমি নিষেধ করেছি সেজন্য তুই তোর মেয়েকে দেখতে যাবি না? তুই একদিন যেতি, আমি দেখতে দেই নাকি ফ্ল্যাটে ঢুকতে দেই সেটা আমার ব্যাপার। তুই তো ভাবিসনি কোনোদিন মেয়ের কথা, মেয়েকে মনেই করিস না, স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবিস। তোদের দুই ডাইনির কঠিন শাস্তি হবে দেখে নিস। আব্বু, কথা না বলে খাওয়া শেষ করো দ্রুত। শ্রবণ ঘাড় ঘুরিয়ে হা করল। খাওয়া শেষে পানি খেতেই শ্রবণের ফোন বেজে উঠল। তাড়াহুড়ো করে হাত থেকে গ্লাস রেখে ফোনের স্ক্রিনে তাকাল। অপরিচিত নাম্বার। সময় নষ্ট না করে দ্রুত রিসিভ করে কানে ধরল ফোন। শ্রবণ কিছু বলার আগেই ওপাশ থেকে ভেসে এলো কান্না জড়ানো গলার স্বর। বাবুর আব্বু। সোহার গলার স্বর শুনতাই শ্রবণ লাফিয়ে উঠে দাঁড়াল। উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, জান, আমি। তুই কোথায়, জান? কেমন আছিস? তুই ঠিক আছিস, জান? ভালো নেই আমি। এটা কোন জায়গা আমি জানি না। এটা কার ফোন? কিভাবে কল করলি? ওই লোকগুলোর মধ্যে থেকেই কারো একজনের। ভুল করে এখানে ফেলে রেখে চলে গেছে। আমাকে নিয়ে যাও এখান থেকে। জান, তুই বল তুই কোথায় আছিস, আমি এক্ষণে আসছি। শান্ত হও তুমি। আমি জানি না এটা কোন জায়গা। আমার এখানে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। লোকগুলো পানি ছাড়া কিচ্ছু খেতে দেয়নি আমাকে, আমার ভীষণ খিদে পেয়েছে। বাবু পেটের ভেতর কেমন করছে। আমি রে যাব আর একদিন এখানে থাকলে। দিশেহারা শ্রবণ আরও দিশেহারা হয়ে উঠল সোহার কথা শুনে। কি বলবে, কি করবে কিচ্ছু মাথায় আসছে না এখন। লোকগুলোকে হাতের কাছে পেলে জানেই রে ফেলবে। সোহা কাঁদতে কাঁদতে আবার বলল, ও বাবুর আব্বু, এখান থেকে নিয়ে যাও আমাকে। তুই কোথায় আছিস না জানলে কিভাবে আসব, জান? জান, ফোনের লোকেশন শেয়ার করতে পারবি? হ্যাঁ হ্যাঁ পারব। তাহলে দ্রুত লোকেশন শেয়ার কর, আমি আসছি। করছি,
দাঁড়াও, দ্রুত কর। বলতে বলতে শ্রবণ বাইরের দিকে ছুটল। তার পেছনে পেছনে স্পর্শ আর সিয়ামও ছুটল। শামীম রেজা চৌধুরী বাবার দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বললেন, তোমরা বাড়ির ভেতর থেকে বের হবে না, আমি আসছি। শ্রবণ নিজের গাড়িতে উঠে বসল দ্রুত। পাশের সিটে বসল স্পর্শ, পেছনে বসল সিয়াম। শামীম রেজা চৌধুরী বাড়ির গাড়িতে উঠে বসলেন দ্রুত। শ্রবণের গাড়ির পেছনে পেছনে বেরিয়ে তিনি ছুটলেন থানার উদ্দেশ্যে। পুলিশ ফোর্স নিয়ে তারপর যাবেন ওই জায়গায়। স্পর্শের ফোনের লোকেশন তার ফোনে শেয়ার করা আছে আগে থেকেই। সোহা লোকেশন শেয়ার করার পর দ্রুত শ্রবণের নাম্বারটা ডিলিট করল ফোন থেকে। মুখ তুলে তাকাতেই দেখল সামনে একজন দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখেই সোহার অন্তরাত্মা কেঁপে উঠল। হাত থেকে ফোনটা পড়ে গেল, ভয় পিছিয়ে গেল অনেকখানি। লোকটা ঝুঁকে নিজের ফোনটা হাতে নিল। স্ক্রিনে তাকিয়ে দেখল লক করাই রয়েছে। তাকালো সোহার দিকে। সোহা সঙ্গে সঙ্গেই মুখ নামিয়ে নিল। লোকটাকে দেখেই পাওয়ার বাটনে চাপ দিয়েছিল। লোকটা দুবার সোহার সামনেই নিজের ফোন আনলক করেছিল। সোহা দুবারই দেখে নিয়েছিল ফোনের প্যাটার্ন লক। লোকটা ফোন হাতে রুম থেকে বেরিয়ে এলো। গিলেছিল, খুব বেশি নেশাও হয়নি, আবার পুরোপুরি হুঁশেও নেই। পাশের রুমে এলো বাকিদের কাছে। ধপ করে বসে পড়ল ফ্লোরে বিছিয়ে রাখা চাদরের উপর। একজন লিডারের দিকে তাকিয়ে বলল, ওই মাইয়া তো আমাগো সকলের মুখ দেইখা ফালাইছে। ওইডারে ছাইরা দিলে তো পুলিশের কাছে কইয়া দিব সব। তারপর পুলিশ আমাগো মুখের ছবি আঁকাইয়া দইরা ফালাইব। ক্যারা ছাড়ব রে, টাকারি পাই একবার হাতে, তারপর গলাডা কাইটটা খাল্লাস কইরা দিমু। অন্য একজন বলল, বস, আমার কেমন ভয় লাগতাছে। জীবনের প্রথম এই কাজে জোড়াইছি নিজেরে, ধরা টরা পরমু না তো। আবার খুব নটুনো করতে চাইতাছেন। আরেহ কিসের ডর, আমাগো প্ল্যান সাকসেসফুল হইলে কোটিপতি হইয়া যাইমু। বাকি জীবনে আর কোনো কাম করন লাগব না, কিচ্ছু করন লাগব না, খালি আয়স আর আয়স। গন্তব্যে পৌঁছাতে শ্রবণের সময় লাগল ১.৫ ঘণ্টা। রাস্তায় জ্যামজট নেই, নয়তো আরও বেশি সময় লাগত। যেই স্পিডে গাড়ি চালিয়েছে, দুই ভাই ভয়ে শুধু আল্লাহকে ডাকছিল, না জানি কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অনেক পুরনো একটা বাড়ি, চারদিকে আগাছা দিয়ে ভরতি, বিশাল বড় বড় গাছ। সন্ধ্যা রাতেই কেমন অন্ধকারে ডুবে আছে জায়গাটা। আশপাশে অনেকটা এরিয়া জুড়ে কোনো বাড়িঘর নেই। গাড়ি থেকে নেমেই শ্রবণ গেইটের দিকে অগ্রসর হল। স্পর্শ পেছনে থেকে টেনে ধরল তার হাত। চাপা স্বরে বলল, এভাবে ভেতরে যাওয়া যাবে না, ভাইয়া। এভাবে গেলে সোহাকে তো উদ্ধার করতে পারবই না, উল্টো আমরাই রা পড়ব লোকগুলোর হাতে। নিশ্চয়ই তাদের কাছে অস্ত্র আছে, আর ভেতরে কতজন লোক আছে এটাও তো আমরা জানি না। সাবধানে ভেতরে প্রবেশ করতে হবে যেন ধরা না পড়ি। ছোট ভাইয়ের কথা যুক্তিসঙ্গত মনে হল শ্রবণের কাছে। এভাবে ভেতরে প্রবেশ করা ঠিক হবে না। ভাইয়া, আব্বু তো পুলিশ নিয়ে আসছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি না, বলেই শ্রবণ খুব সাবধানে গেইট খুলল, তবুও গেইট খোলার একটা আওয়াজ হল। শ্রবণের পেছনে পেছনে ভেতরে প্রবেশ করল স্পর্শ আর সিয়াম। খুব সাবধানে ভেতরের দিকে অগ্রসর হল তিনজন। বাড়ির বাইরেটা যতটা ভাঙাচোরা মনে হল ভেতরটা ততটা ভাঙাচোরা না। শ্রবণ লোকেশন দেখে সোজা দোতলায় উঠে এলো। একটা রুম থেকে কয়েকজন পুরুষের গলার আওয়াজ ভেসে আসছে। শ্রবণের রক্ত মাথা চাড়া দিয়ে উঠল। ক্ষিপ্ত মস্তিষ্কে আগুন ধরল আরও বেশি। শ্রবণ রুমটার দিকে এগোতেই স্পর্শ ছুটে এসে রুমের দরজা লাগিয়ে দিল বাইরে থেকে। ভেতরে থাকা লোকগুলো ভীষণ ভয় পেয়ে গেল এমন হওয়ায়। কয়েকজন ছুটে এসে দরজা ধাক্কাতে লাগল। শ্রবণ নীরবতা ভেঙে পুরো বাড়ি কাঁপিয়ে সোহার নাম ধরে ডাকতে শুরু করল। সোহা দেওয়াল ঘেঁষে শুয়েছিল এতক্ষণ, শ্রবণের ডাক শুনে তাড়াহুড়ো করে উঠে বসেছে। দেহে জান ফিরে পেল শ্রবণের উপস্থিতি পেয়ে। দ্রুত উঠে দাঁড়িয়ে দুর্বল পায়ে দরজার কাছে এগিয়ে এসে ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলল, বাবুর আব্বু, আমি এখানে, দরজা খোলো। শ্রবণ সোহার গলার আওয়াজ পেয়ে মুখ বন্ধ করল। সোহা আবার ডাকতেই দৌড়ে এসে দরজা খুলল দ্রুত। দরজায় শুধু ছিটকিনি লাগানো ছিল। সোহাকে চোখের সামনে দেখেই ঝাপটে ধরল শ্রবণ। পাগলের মতো চুমু খেল কতক্ষণ। কাঁদতে কাঁদতে বলল, তুই ঠিক আছিস জান? সোহা নিজেও কাঁদতে কাঁদতে বলল, তুমি চলে এসেছ, এখন ঠিক আছি। এখান থেকে নিয়ে চলো আমাকে। লোকগুলো অনেক পচা, আমাকে খাবার খেতে দেয়নি, চরও মেরেছে। শ্রবণের মনে হল তার কলিজার মধ্যে কেউ ধারালো ছুরি ঢুকিয়ে দিল।
সে যার দিকে গরম চোখে তাকানো বন্ধ করে দিয়েছে তাকে কেউ চর্মি রেছে এটা সে কিছুতেই সহ্য করতে পারছে না। তার উপর আবার দুদিন ধরে না খাইয়ে রেখেছে। সোহাকে নিয়ে পেছনে ফিরতেই দরজা ভেঙে বেরিয়ে এলো লোকগুলো। 7-8 জন মানুষ। সিয়াম আর স্পর্শ কুলিয়ে উঠতে পারছে না এতজনের সঙ্গে। দুজন ধুমধাম মা রোছে আবার খাচ্ছেও। শ্রবণ সোহাকে রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে বলল, যান, ভেতর থেকে দরজা লাগিয়ে দে। ভেতর থেকে দরজা লাগানো যায় না। শ্রবণ তাড়াহুড়ো করে বাইরে থেকেই দরজা লাগিয়ে দিল। হিংস্র বাঘের ন্যায় ছুটে এলো লোকগুলোর কাছে। রাগের মাথায় দোতলা থেকে দুজনকে ছুঁড়ে ফেলে দিল নিচে। দুজনের ভয়ানক আর্তচিৎকার শোনা গেল। লিডার লোকটা শ্রবণের হাতে রি দিয়ে আঘাত করল। ইতিমধ্যে স্পর্শ আর সিয়ামও রির আঘাতে জখম হয়েছে। শ্রবণ লোকটার হাত থেকে রি কেড়ে নিয়ে সোজা তার পেটের ভেতর ঢুকিয়ে দিল। একজন ছুটে সোহাকে রাখা রুমটার দিকে দৌড় দিল। শ্রবণ তাকে আটকানোর চেষ্টায় ব্যস্ত, তখন আরও দুজন ছুটে গিয়ে সেই রুমে ঢুকে গেল। সোহার গগন বিদারী চিৎকার শুনে শ্রবণের দুনিয়া আরও এলোমেলো হয়ে গেল। ধরে রাখা লোকটাকে তুলে সোজা নিচে ফেলে দিল। এগুলো কিডন্যাপার নাকি গাঁজাখোর শ্রবণ বুঝতে পারছে না। সবগুলোকে গাঁজাখোর পাতি মাস্তানের মতো দেখতে। দৌড়ে রুমে প্রবেশ করে দেখল সোহা কাত হয়ে পড়ে আছে ফ্লোরে, যন্ত্রণায় কাতরাচ্ছে ভীষণ। পানি আর তে ফ্লোর ভেসে যেতে শুরু করেছে। সোহার নাম ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল। ছুটে এসে লোক দুজনকে রতে শুরু করল। শ্রবণের শক্তি যেন এখন আরও বেড়ে গেছে। একজনকে ধরে দেওয়ালের সঙ্গে বাড়ি রে তার মাথা ফাটিয়ে দিল। ফিকনি দিয়ে তো বের হচ্ছে। দ্বিতীয়জন অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে। সোহার কাছে এসে তাকে তুলে বুকে চেপে ধরল। দিশেহারা হয়ে বলল, জান, কিভাবে পড়লি? সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে ক্ষীণস্বরে বলল, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বাবুর আব্বু, আমি রতে চাই না এখনই। আমাকে আর বাবুকে বাঁচাও। আমি তোমাকে একা ছেড়ে চলে যেতে চাই না। আমি আরও অনেক বছর বাঁচতে চাই তোমার সঙ্গে, আর আমাদের সন্তানের সঙ্গে। জান, তোদের কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দিব না। শ্রবণ তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো সোহাকে পাজাকোলে তুলে নিয়ে। রুম থেকে বেরিয়ে চিৎকার করে বলল, স্পর্শ, ফোনের লাইট জ্বালাও আর নিচের দিকে চলো। স্পর্শ নিজের পকেট থেকে ফোন বের করে লাইট অন করল। দুজনের দিকে লাইট ধরতেই তার মাথায় আসমান ভেঙে পড়ল যেন। বাড়ির বাইরে বেরিয়ে আসতেই শামীম রেজা চৌধুরী আর পুলিশের গাড়ি এসে দাঁড়াল। স্পর্শ বাবার গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ভাইয়া, আব্বুর সঙ্গে যাও। শ্রবণ দ্রুত গাড়িতে উঠে বসল সোহাকে নিয়ে। সোহা অজ্ঞান হয়ে গেছে। বাবার দিকে তাকিয়ে তাকিয়ে জড়ানো গলায় বলল, আব্বু, দ্রুত হসপিটালে চলো। শামীম রেজা চৌধুরী গাড়ি ঘুরিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। শ্রবণ সোহাকে বুকে চেপে ধরে ডাকতে ডাকতে বলল, এই জান, এই, চোখ খোল। আমাকে ছেড়ে যাবি না কিন্তু। জান, তোর কিছু হলে আমি রে যাব। সোহা চোখ খুলল না, কোনো কথাও বলল না। শ্রবণ বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, দ্রুত চলো, নয়তো আমার জানদের কিছু হয়ে যাবে। দ্রুত চালাও, স্পিড বাড়াও। দ্রুতই চালাচ্ছি, আব্বু, তুমি শান্ত হও। বাবুর আর সোহার কিছু হবে না। ওই তোত্তার বাচ্চারা একটাও যেন পার না পায়। ওদের আমি নিজের হাতে বাই করব। সোহাকে ওটিতে নেওয়ার জন্য রেডি করা হচ্ছে। শ্রবণ ডাক্তারের দিকে তাকে জড়ানো গলায় থেমে থেমে বলল, ডাক্তার, আমি কিচ্ছু জানি না। আপনারা আমার স্ত্রী সন্তানকে যেভাবে হোক বাঁচিয়ে দিবেন। আমরা সাধ্যের মধ্যে চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। মা এবং শিশু দুজনের অবস্থা ভয়ানক আকার ধারণ করেছে। ডাক্তারের কথা শুনে শ্রবণ দিশাহারা হয়ে উঠল। আরও উত্তেজিত হয়ে বলল, আমি কিচ্ছু জানি না। আমার বউ বাচ্চা কিছু হলে আপনাদের হসপিটাল আর আস্থা থাকবে না। শামীম রেজা চৌধুরী ছেলেকে ধরে শান্ত করার চেষ্টা করে বললেন, কিছু হবে না ওদের, তুমি শান্ত হও, আল্লাহকে ডাকো। আল্লাহ কেন সব সময় আমার সঙ্গে এমন করে? এরপর থেকে সব ভালো হবে ইনশাআল্লাহ, তুমি শান্ত হও। শ্রবণের চোখে সামনে সোহাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। শ্রবণ কান্নায় ভেঙে পড়ল। আবার আশেপাশে লোকজন শ্রবণের দিকে তাকিয়ে আছে। ছেলে মানুষ হয়ে কিভাবে কাঁদছে? পুরুষ মানুষ কি এভাবে কাঁদতে পারে? শামীম রেজা চৌধুরীর ছেলের মুখের দিকে তাকালেন। ছেলের কান্না দেখে ওনার চোখেও পানি জমে আবারও। শ্রবণ কাঁদতে কাঁদতে ওটির দরজার দিকে তাকিয়ে আছে। বিয়ের পর থেকে এত দীর্ঘ সময় দূরত্ব দুজনের মধ্যে কখনো আসেনি। গত সময়গুলোর আগে
ইচ্ছে করছে ছুটে সোহার কাছে চলে যেতে। এদিকে স্ত্রী, অন্যদিকে অনাগত সন্তান, দুজনের জীবনও যেন এখন ঝুলে আছে এক সূক্ষ্ম সুতোয়। শামীম রেজা চৌধুরীর ছেলে ডান হাত ধরে বললেন, শ্রবণ, তোমার হাত ব্যান্ডেজ করতে হবে। বাবার কথা শুনে শ্রবণ নিজের হাতের দিকে তাকালো। এখন আর রক্ত ঝরছে না হাত থেকে, ব্যথা করছে শুধু। তবে এই ব্যথা বুকের ব্যথার কাছে কিছু না। এরই মধ্যে চৌধুরীর বাড়ি থেকে 4 জন এসে পৌঁছালো দুজনের কাছে। আনিমা চৌধুরী কান্না শুনে শ্রবণ আর তার দিকে একবার তাকে ওটি দরজার দিকে তাকালো। শামীম রেজা চৌধুরী বাবা আর ভাইয়ের সঙ্গে কথা বলে একজন নার্সকে ডাকলেন শ্রবণের হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। শ্রবণ ব্যান্ডেজ বাঁধতে রাজি না হলেও শামীম রেজা চৌধুরী জোর করে চেয়ারে বসালেন তাকে। নার্স ব্যান্ডেজ বেঁধে দিয়ে চলে গেলেন, গেলেন ডাক্তারকে বলে ওষুধ নেওয়ার জন্য। শ্রবণ বসা থেকে উঠে ওটির দরজার সামনে এসে দাঁড়ালো। তাকিয়ে রইল ভিতরের দিকে, তবে কিছু দেখা যাচ্ছে না। সামাদ চৌধুরী নাতির পাশে এসে দাঁড়ালেন। নাতির কাঁধের উপর হাত রেখে বললেন, দাদুভাই, ভেঙে পড়ো না, কিছু হবে না ইনশাল্লাহ। তোমার স্ত্রী সন্তানকে আল্লাহ তাআলা নিশ্চয় তোমার কাছে ফিরিয়ে দিবেন সুস্থ অবস্থায়। শ্রবণ কোনো কথা বলতে পারল না, শুধু একবার তাকালো দাদার মুখের দিকে। চোখে পানি মুছে পুনরায় দেখার চেষ্টা করলো ভিতরে। তার জানরা এখন বের হবে ভিতর থেকে। দুজন যেন সুস্থ অবস্থায় ফিরে আসে তার কাছে। প্রায় 30 মিনিট পর বাবুকে কোলে নিয়ে ওটির দরজা খুলল একজন নার্স। শ্রবণের বুকের ভিতর আগের চেয়েও জোরে জোরে শব্দ করতে লাগলো, হাত পা আরও বেশি কাঁপতে লাগলো। তাকালো নিজের সন্তানের মুখের দিকে। বাচ্চাটা চোখ বন্ধ। নার্স বললেন, একটু সরে দাঁড়ান, আমাকে বের হতে দিন। শ্রবণ সরে দাঁড়াতে পারল না, ঠায় দাঁড়িয়ে রইল আগের মতোই। সামাদ চৌধুরী নাতির হাত ধরে টেনে নিয়ে পিছিয়ে এলো। নার্স শ্রবণের সামনে এসে দাঁড়ালেন, বলেন, বাচ্চাকে কয়েক মিনিটের জন্য কোলে নিতে পারবেন, তাকে আইসিইউতে রাখতে হবে। শ্রবণ নার্সের মুখের দিকে তাকিয়ে বলল, আমার ছেলে বাঁচবে তো? নার্স শ্রবণকে প্যানিক করতে দেখে দ্রুত বলেন, হ্যাঁ হ্যাঁ বাঁচবে। আপনি এমন প্যানিক না করে শান্ত হন, এত উত্তেজিত হয়ে পড়েন কেন? আমার সোহা কেমন আছে? অপারেশন চলছে, কেমন আছে? বাবুকে নিন, নয়তো আইসিইউতে নিয়ে যাব। শ্রবণ ব্যস্ত হয়ে হাত পাতলো সামনে। নার্স বাবুকে তুলে দিল তার বাবার কোলে। শ্রবণ নিজের ছেলের কপালে চুমুকে বুকে চেপে ধরে হু করে কেঁদে উঠল। বাচ্চাটা নড়েচড়ে কেঁদে উঠল এতক্ষণে। বাড়ির সবাই শ্রবণকে ঘিরে দাঁড়িয়েছে। কয়েক মিনিট পর শ্রবণের কাছ থেকে বাবুকে নিয়ে আইসিইউতে এর দিকে এগিয়ে গেল নার্স। শ্রবণ ওটির দরজার দিকে তাকিয়ে মুছতে মুছতে নার্সের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো আইসিইউর দিকে। পেরিয়ে গেছে পুরো একটা দিন। আজ সোহার অবস্থা কিছুটা স্থিতিশীল, কথা বলতে পারছে না। ফজরের আগে জ্ঞান ফিরছে তার। বাবুর অবস্থা এখনও কিছুটা ঝুঁকিপূর্ণ। সোহা 2 দিন না খেয়ে থাকা বাচ্চাটা দুর্বল হয়ে পড়েছে। নিচে পড়ে যাওয়ার আঘাত পেয়েছে অনেক। জন্মের পর তো ঠিকমতো শ্বাসও নিচ্ছিল না, নড়াচড়া করছিল না। পুলিশ এসেছে সোহার সঙ্গে কথা বলতে। তাকে আইসিইউ থেকে ক্যাবিনে শিফট করা হয়েছে এখন। 2 জন পুলিশ অফিসার শ্রবণ আর শামীম রেজা চৌধুরী ক্যাবিনের ভিতর রইলেন, বাকিরা বেরিয়ে গেল বাইরে। একজন অফিসার সোহার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে? সোহা নিজের শিহরে দাঁড়িয়ে থাকা শ্রবণের মুখের দিকে তাকালো। শ্রবণ ইশারা করলো বলার জন্য। সোহা অফিসারের দিকে তাকালো। ওনার সব কিছু শোনার পর সোহার কাছ থেকে শুনতে চাচ্ছেন আবার। সোহা ক্ষীণ স্বরে খুলে বললে, তাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে? অফিসার আবার বললেন, আপনার সঙ্গে খারাপ কিছু করেছে? না, শুধু আটকে রেখেছিল আর একদিন 2টো চর মেরেছিল। পানি ছাড়া আর কিছুই খেতে দেয়নি, ভীষণ ভয় দেখাতো, আর গতকাল ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিভাবে আপনাকে খোঁজ পেয়েছিল বা আপনাকে কেন কিডন্যাপ করলে বিষয় কোনো কিছু বলেছে? আমার হাজব্যান্ড মানে শ্রবণ চৌধুরী আমার জন্য কয়েকবার জুয়েলারি কিনেছিল, সেটা তাদের দলের মধ্যে কেউ একজন দেখেছিল। তারপর থেকে তারা আমার হাজব্যান্ডের উপর নজর রাখতো। আস্তে আস্তে খোঁজ খবর নেয় আমাদের বিষয়, তারপর প্ল্যান করে কিডন্যাপ করে টাকার জন্য। অফিসার নিজের পাশে থাকা অফিসারের দিকে তাকিয়ে বলল, ওরা এই কথাই বলেছে। একজন অফিসার শ্রবণের দিকে তাকিয়ে বলেন, আপনারা আমাদের সঙ্গে থানায় আসতে হবে। ছুরির আঘাত, একজনের খুব খারাপ অবস্থা, বাঁচবে কি মরবে ঠিক নেই। উপর থেকে ফেলে দেওয়া, একজনের মাথা ফেটে কোমর চলে গেছে। শ্রবণ কিছু বলার আগে শামীম রেজা চৌধুরী বললেন, শ্রবণ যা করেছে সব রাগের মাথায় করেছে, আর নিজের স্ত্রী সন্তানকে বাঁচানোর জন্য করেছে।
আমরা বুঝতে পেরেছি সেসব বিষয়, কিন্তু দেশে তো আইন বলেও কিছু একটা আছে। শ্রবণের মানসিক অবস্থা ঠিক নেই, ছোটবেলা থেকে বিভিন্ন ট্রামা ভুগছে। সোয়া কিডন্যাপ হওয়ার পর ওর অসুস্থতা আরও বেড়ে গিয়েছিল, যা করেছে নিজের ভারসাম্য হারিয়ে করেছে। আপনারা গত রাতে তো দেখেছিলেন শ্রবণের অবস্থা। আপনারা আমার মুখের কথা বিশ্বাস না করলে আমি শ্রবণের ডাক্তার আর ওর রিপোর্টগুলো আপনাদের দেখাতে রাজি আছি। ওরা যে এখনো বেঁচে আছে এটা আশ্চর্য। শ্রবণ বাবার মুখের দিকে তাকিয়ে রইল। তাকে আবার পাগল বানিয়ে দিচ্ছে।